প্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চাই, আওয়ামী লীগকে ধ্বংস করতে চাওয়া জামাত প্রাকৃতিকভাবে ধ্বংসের মুখে, এমন শিরোনামে আমি কদিন আগেও কথা বলেছি, আবারও কথা বলতে আসছি। কারণ জামাতের প্রতিনিয়ত ঘটনা ঘটছে। আজকেও জামাতকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। দর্শক, আজ আমরা এমন এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর ঘটনা নিয়ে বিশ্লেষণ করব, যা শোনার পর আপনি এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য হবেন। একজন দায়িত্বশীল সংসদ সদস্য, যিনি আবার একটি রাজনৈতিক দলের জেলা আমির, তার মেয়ের ভূমিকা ঘিরে এখন উত্তাল এলাকা। মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে সংঘাত, মাদ্রাসায় ঢুকে অভিভাবকের মাথা ফাটিয়ে দেওয়া, স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ, বাড়ি ভাঙচুর এবং অবরুদ্ধ হয়ে ফেসবুক লাইভে এসে চরম আকুতি, সব মিলিয়ে এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এক জামাতের এমপিকে কেন্দ্র করে। কি ঘটেছিল ঠিক সেখানে? কেনই বা জামাতের এক সংসদ সদস্য এবং তার মেয়েকে নিজেদের ঘরের মূল ফটক বন্ধ করে অবরুদ্ধ হতে হলো? আর কেনই বা ফেসবুক লাইভে এসে তিনি দাবি করলেন তার বাড়িতে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে? দর্শক, ঘটনার কেন্দ্রবিন্দু যশোর শহরের নীলগঞ্জ এলাকা। যশোর 4 অর্থাৎ বাঘারপাড়া অভয়নগর আসনের সংসদ সদস্য এবং জেলা জামাতে ইসলামের আমির গোলাম রসুল শহরের নীলগঞ্জে তার ব্যক্তিগত বাসভবন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু গোল বাদল এমপির বাসভবনের ঠিক উল্টো পাশে অবস্থিত আল মাদ্রাসাতুস সারইয়া ও তার সংলগ্ন মসজিদকে কেন্দ্র করে। এই মাদ্রাসায় যাতায়াতের একটি রাস্তা রয়েছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য গোলাম রসুলের পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের এক ধরনের বিরোধ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন চলছিল। কিন্তু এই সামান্য রাস্তার বিরোধ যে এমন এক সহিংস রূপ নেবে, তা হয়তো নীলগঞ্জের সাধারণ মানুষ কল্পনাও করতে পারেনি। ঘটনার সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। মূল সংঘাতের ঠিক আগের দিন অর্থাৎ গতকাল সোমবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে অনন্যা ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর ওপর চড়াও হন এবং তাদের নানাভাবে ভয়ভীতি দেখান বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের ওপর এই ভয়ভীতি প্রদর্শনের খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পুলিশের সরাসরি মধ্যস্থতায় গতকাল দুই পক্ষের মধ্যে একটি আপোষ মীমাংসা করে দেওয়া হয় এবং সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু আইনের অভিভাবকরা ভাবতেও পারেননি যে সোমবারের সেই সাময়িক শান্তি ছিল আসলে মঙ্গলবারের এক বিশাল ঝড়ের পূর্বাভাস। আজ মঙ্গলবার সকাল ঠিক 11টার দিকে ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ও চরম বিশৃঙ্খল ঘটনা। সোমবারের ঘটনার পর পরিস্থিতি মীমাংসা হলেও মঙ্গলবার সকালে সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা পুনরায় ওই আল মাদ্রাসাতুস সারইয়া মাদ্রাসায় গিয়ে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা মাদ্রাসার শিক্ষক এবং উপস্থিত অভিভাবকদের সঙ্গে এক উত্তপ্ত বদানুবাদে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংসদ সদস্যের মেয়ে অনন্যা চরম ক্ষিপ্ত হয়ে রোকসানা নামের স্থানীয় এক নারীর উপর হামলা চালান এবং আঘাত করে তার মাথা ফাটিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় রোকসানা লুটিয়ে পড়লে চারপাশে হইচই পড়ে যায়। শুধু তাই নয়, অনন্যা এরপর নাসিরউদ্দিন নামের অপর এক অভিভাবকের ওপরও হিংস্রভাবে চড়াও হন। ঘটনায় আগুন চেপে রাখা আর সম্ভব হয়নি। মাদ্রাসার অভ্যন্তরে একজন নারীর মাথা ফাটানো এবং অভিভাবকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়তেই নীলগঞ্জের পুরো এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ঘটনার ভয়াবহতা দেখে নিজেদের রক্ষা করতে সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিজেদের বাসভবনে ঢুকে মূল ফটক বন্ধ করে দেন এবং নিজেদের অবরুদ্ধ করে ফেলেন। বিক্ষুব্ধ কয়েকজন স্থানীয় বাসিন্দা গুরুতর অভিযোগ করে জানান, সংঘাত চলাকালে মাদ্রাসাটি চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া পর্যন্ত হয়েছিল। একটি দিনই মাদ্রাসা বন্ধের হুমকি এবং স্থানীয় নারীর ওপর শারীরিক হামলায় সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো কাজ করে। এলাকাবাসী একত্রিত হয়ে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও করে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। বিক্ষুব্ধ জনতা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। বাসভবনে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন। তারা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার
সর্বাত্মক প্রচেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা ঘরের মধ্যে অবরুদ্ধ অবস্থায় থাকেন। পুরো ঘটনা সম্পর্কে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান গণমাধ্যমকে জানান, গতকাল এমপির বাড়ির সামনের মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে তার মেয়ের একটি বিরোধ ঘটেছিল। সেই বিরোধের সূত্র ধরে আজ পুনরায় এলাকাবাসীর সঙ্গে সংসদ সদস্যের মেয়ের তুমুল ঝামেলা বাঁধে। ওসি মাসুম খান আরো নিশ্চিত করেন যে এই ঘটনার পর এলাকাবাসী বিচারের দাবিতে উত্তেজিত হয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংসদ সদস্য ও তার পরিবারকে পূর্ণ নিরাপত্তা দান করেছে এবং পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। দর্শক, একদিকে বাইরে উত্তেজিত জনতা আর ঘরে পুলিশের পাহারা, ঠিক এমন এক চরম সংকটময় ও ভীতিকর মুহূর্তে যশোর 4 আসনের সংসদ সদস্য গোলাম রসুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে যুক্ত হন। লাইভে এসে তিনি যে বক্তব্য দেন এই ঘটনায় এক সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছে। লাইভে এসে এমপি গোলাম রসুল স্বীকার করেন যে তাদের বাড়ির সামনের এই মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলে আসছে। তিনি দাবি করেন এই রাস্তাটি মূলত তাদের নিজেদের টাকা দিয়ে কেনা, তবে রাস্তাটি যাতে সবসময় সচল থাকে সে বিষয়টি তারা নিশ্চিত করতে চান। লাইভে তিনি আরো জানান, এই রাস্তা নিয়েই মূলত তার মেয়ের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী এবং হুজুরদের কথা কাটাকাটি হয়েছিল। লাইভে অত্যন্ত বিষণ্ণ কণ্ঠে সংসদ সদস্য গোলাম রসুল বলেন, উদ্ভূত পরিস্থিতির জন্য আমি মর্মাহত, এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তবে এই ক্ষমা প্রার্থনার পাশাপাশি তিনি তার মেয়ের আচরণ নিয়ে এক বিস্ফোরক তথ্য দেন। এমপি গোলাম রসুল দাবি করেন তার মেয়ে অনন্যা আসলে একজন মানসিক রোগী। মেয়েকে সুস্থ করার জন্য ভারতের হায়দ্রাবাদের নামি দামি হাসপাতাল সহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে। জামাত এমপি ভারতে তার মেয়েকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে। এই জামাতি দিল্লি না ঢাকা কিন্তু বলেন। এরপরে ফুটে ওঠে তার ভেতরে ভয় ও নিরাপত্তাহীনতার চিত্র। অবরুদ্ধ অবস্থায় তিনি আতঙ্কিত কণ্ঠে লাইভে বলেন, আমি ভীত সন্ত্রস্ত, নিরাপত্তাহীনতায় ভুগছি, বাইরে গান পাউডার এনে রাখা হয়েছে, যে কোনো সময় আমার বাড়িতে আগুন দেওয়া হতে পারে। অর্থাৎ একজন সংসদ সদস্য প্রকাশ্যে লাইভে এসে দাবি করছেন যে তার বাড়িতে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। তবে সংসদ সদস্যের এই লাইভ এবং বিস্ফোরক দাবির বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খানকে পুনরায় জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশ সংসদ সদস্য ও তার পরিবারকে পূর্ণ আইনি নিরাপত্তা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগতভাবে কি বলেছেন বা না বলেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে পুলিশের কিছু জানা নেই বা পুলিশের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। দর্শক, এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি প্রমাণ করে যে জামাতের পায়ের তলার মাটি দিনকে দিন সরে যাচ্ছে, গর্ত তৈরি হচ্ছে। জামাত এই যে আজকে যে ব্যর্থ বাংলাদেশ, আজকে যে উগ্রপন্থী বাংলাদেশ, আজকে যে বাংলাদেশের মানুষের জীবন থেকে জীবন কেড়ে নেওয়া হয়েছে, এই জীবন থেকে জীবন কেড়ে নেওয়ার পেছনে প্রধান কারিগর জামাত। 1971 সালে মুক্তিযুদ্ধে যেমন আমাদের পরাজয় এবং আমাদের বিজয়ের বিপক্ষে ছিল, আমরা একটা স্বাধীন দেশ হই, এই স্বাধীন দেশ হবার পথে প্রধান বাধা ছিল, ঠিক তেমনি 24-এ একটা সরকার পতন, ষড়যন্ত্রমূলক ভাবে সরকার পতনের প্রধান কারিগর কিন্তু জামাত। জামাত এই যে মঞ্চটা নির্মাণ করেছে, আজকে সেই সময়ের সরকার পতন, সেই সময় থেকে আজকে পর্যন্ত যে অস্থিরতা বাংলাদেশে চলছে, এই মঞ্চ নির্মাতা, এই সেট ডিজাইনার আর এর পারফর্মার হচ্ছে বিএনপি, এবং বিএনপি জামাত মিলিয়ে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ, একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করে ফেলেছে। আল্লাহ, মনে হয় আমি এর আগেও এই জামাত বিষয়ক ভিডিওতেই বলেছিলাম যে রিভেন্সটা কিন্তু আল্লাহ নিয়ে নেয় প্রাকৃতিক ভাবে। এই যে দেখুন না, জামাতের এমপির নারী কেলেঙ্কারি, জামাতের এই যে আজকের ঘটনা, জামাতের এমপি নড়াইলে, এই যশোরে আজকে ঘটনা, নড়াইলে এক এমপি সরকারি অনুদান, তার অনুদানের মধ্যে মেয়ের নাম পর্যন্ত ঢোকানো হয়েছে। এরকম নানা রকম কেলেঙ্কারি। জামাতের সাংগঠনিক ভাবে ভেতরে কঠিন অবস্থা চলছে। এই যে কদিন আগের একটা চিঠি ভাইরাল হয়ে গিয়েছিল জামাতের যেসব সদস্য সারা দেশে আছেন শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড, বিশেষ করে পুরুষ শিক্ষক যদি নারী শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে আর নারী শিক্ষক যদি ছেলেদের
শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে তাদের সদস্য পদ স্থগিত থাকবে। এরকম ঘটনা নিয়ে জামাতের অভ্যন্তরে নানা রকম তোলপাড়, অর্থাৎ সব মিলিয়ে জামাতের অভ্যন্তরে কিন্তু একটা ব্যাপক তোলপাড় শুরু হয়ে গেছে। এই দেশ ধ্বংসকারী জামাত, প্রকৃতি আল্লাহ প্রদত্ত বিচার এই জামাত ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে আপনি যদি মনে করেন যে জামাত বিশাল শক্তি, বিশাল, তাদের শক্তি কিন্তু সীমিত। অর্থনৈতিক শক্তি, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, এটা আছে সেটা আছে, এমনি দেখে মনে হয় যে বিশাল শক্তিশালী। কিন্তু জামাত আসলে কোনো রাজনৈতিক দল নয়। জামাত একটা সমিতি টাইপের অর্গানাইজেশন। তাদের সমিতির যারা সদস্য, এই সমিতির বাইরের মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করে না। আমি বারবার একটা কথা বলি, বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলিয়ে রাজনীতির পদ পদবিতে থাকে ম্যাক্সিমাম 10% মানুষ। 90% মানুষ কিন্তু রাজনীতির বাইরের মানুষ। এই 90% মানুষের যদি ধরুন অর্ধেক শতাংশ মানুষকে যদি কনভিন্স না করা যায়, কোনো রাজনৈতিক দল যদি তাদের সমর্থনে না নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলের ক্ষমতা স্বপ্নই থেকে যায়। জামাতের ক্ষেত্রে কিন্তু সেটি, এই যে আজকে দেখছেন জামাতে যে এতগুলো আসন পেয়ে জামাত জোট, এগুলো কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল। জামাত বিভিন্ন জায়গায় হেরে গেছে, জামাত আমিরই তো হেরে গিয়েছিলেন। আর্টিফিশিয়াল দিয়ে আসলে মেকি ঘটনা দিয়ে আসলে প্রকৃতিকে জয় করা যায় না। জামাতের অবস্থা আজকে তাই। আজকে আওয়ামী লীগকে ধ্বংস করার পেছনে প্রধান কারিগর কিন্তু জামাত। সেই জামাতের উপর প্রাকৃতিকভাবে প্রতিশোধ আসছে। যশোরের ঘটনাটি কিংবা সাতক্ষীরার ঘটনা কিংবা এরকম নানা ঘটনা কিংবা জামাতের অভ্যন্তরে সাংগঠনিক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। জামাত যে স্বপ্ন দেখছিল, যে স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, সে স্বপ্ন অন্ততপক্ষে আর বাস্তবায়ন হবে না। আর এসব কারণে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরবার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। জামাত আসলে সার্বিকভাবে যদি বলি, জামাতের অবস্থা এই মুহূর্তে, এই সমিতি, রাজনৈতিক দল না বলে এটাকে সমিতি বলতে পারেন, কারণ এই সমিতির মাধ্যমে তারা তাদের সদস্যদের লালন পালন করে, খাওয়ায়, পড়ায়, তাদের শিক্ষার্থীদের পড়াশোনা করায় ছোট থেকে। নানা রকম সমিতির যেসব কর্মকাণ্ড, চাঁদা দিয়ে সবাই মিলে যে কাজগুলো করে, তারা এই কাজগুলো করে। কিন্তু এটা আপামর বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল কোনোভাবে হয়ে উঠতে পারেনি। বাংলাদেশে কেন, কোথাও হয়ে উঠতে পারেনি। পাকিস্তান জামাতের আতুরঘর, যে পাকিস্তানে জামাতের জন্ম, সেই পাকিস্তানেও জামাত কিন্তু সংসদে একটি আসনও পায় না। বাংলাদেশে যে কোনোভাবে মেকানিজম করে সফল হয়েছে। আজকে যে জামাত যে সফল হয়েছে, প্রধান বিরোধী দল তথাকথিত, এটাই হচ্ছে জামাতের সর্বোচ্চ সাফল্য। ভবিষ্যতের বাংলাদেশে জামাতের আর কোনো সাফল্য, এত বড় সাফল্য দেখতে পাবেন না। থাকতে পারে, সীমিত আকারে থাকতেই পারে, কারণ একবারে জামাতকে মেরে ফেলা হয়তো কঠিন হতেই পারে, কারণ তারা নানাভাবে গুপ্তভাবে কাজ করে। আপনার আওয়ামী লীগের মধ্যে ঢুকে থাকবে, বিএনপির মধ্যে ঢুকে থাকবে, আপনি তাদেরকে পুরোপুরি ধ্বংস করতে পারবেন না। যে আলাপটি শুরু করেছিলাম, যে জামাতের পায়ের তলার মাটি দিনকে দিন সরে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।